আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। সাবেক বিচারপতি খায়রুল হকের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে যা বললেন মির্জা ফখরুল। জানিয়ে দেব, দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে পিআর পদ্ধতির বিকল্প নেই, বলছেন চরমোনাই পীর সাহেব। এদিকে 5 আগস্টের মধ্যে জুলাই সনদ ঘোষণা আদায় করা হবে, ঘোষণা নাহিদ ইসলামের। এছাড়াও দিল্লিতে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়ে পিছু হটল আওয়ামী লীগ। এবং সবশেষ জানিয়ে দেব, ভার্জিনিয়ায় জয়ের 2 বারের সন্ধান, জব্দের উদ্যোগ দুদকের। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। সাবেক বিচারপতি খায়রুল হকের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে যা বলেন মির্জা ফখরুল। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের দেওয়া রায় রাষ্ট্রবিরোধী ছিল বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আইন অনুযায়ী তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে বলেন, দেরিতে হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় আমরা সন্তুষ্ট। বৃহস্পতিবার 24 জুলাই দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, খায়রুল হকের সেই রায়ের পর আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। এরপর থেকে দেশের সমস্ত রাজনৈতিক সংকটের জন্য এটি দায়ী। তিনি বিচার বিভাগের প্রতি আস্থার জায়গাটিকে ধ্বংস করেছেন। বিএনপির মহাসচিব আরও বলেন, শিশু একাডেমির ভবনটি ভেঙে ফেলা ও স্থানান্তরের প্রক্রিয়া চলতে বলে জানতে পেরেছি। আমরা এটির বিরোধিতা করছি, কারণ ভবনটি ভেঙে ফেলা হলে তা শিশুদের মেধা ও মনন বিকাশে বাধা হয়ে দাঁড়াবে। এর আগে বৃহস্পতিবার সকালে সাবেক প্রধান বিচারপতি BABM খায়রুল হককে ধানমন্ডি থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি। খায়রুল হকের বিরুদ্ধে ঢাকা ও নারায়ণগঞ্জে 3টি মামলা রয়েছে। 2010 সালে 27 সেপ্টেম্বর দেশের 19তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান খায়রুল হক। আপিল বিভাগে থাকাকালে সংবিধানের তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের রায় দেন তিনি। এদিকে 5 আগস্টের মধ্যে জুলাই সনদ ঘোষণার আদায় করা হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন, এনসিপি সংস্কার, বিচার ও নতুন সংবিধানের দাবিতে এগিয়ে যাবে। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের দলীয় অবস্থান থেকে সরে এসে সংস্কারের পক্ষে কাজ করছে। আগামী 5 আগস্টের মধ্যে জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করা হবে। বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের মুক্তমঞ্চে এক সমাবেশে তিনি একথা বলেন। দেশ গড়তে 24তম দিনের মতো জুলাই পদযাত্রা কর্মসূচি করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে বেলা 11:30টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের জেলা পরিষদ সড়ক এলাকা থেকে শুরু হয় পদযাত্রা। পদযাত্রাটি TA রোড, মসজিদ রোড, কুমারশীল মোড় সহ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর সামনে থেকে নেতৃত্ব দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন। সমাবেশে এনসিপির আহ্বায়ক আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া সবসময় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অগ্রগামী ভূমিকা পালন করেছে। কেবল জুলাই গণ অভ্যুত্থানই নয়, 2021 সালে মোদিবিরোধী দিল্লি আধিপত্যের বিরুদ্ধেও এই জেলার মানুষ নিজেদের রক্ত ও জীবন দিয়েছে। দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সবাইকে সতর্ক করে বলেন, সবাই ভেবেছিল ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু দেখা গেল মাইলস্টোনের অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে আবারও আওয়ামী লীগ পুনর্গঠিত হচ্ছে। তিনি এসময় ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেক দলকে আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ ও রাজনীতির স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী প্রতিটি রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের মোকাবেলা করতে হবে। তিনি আরও বলেন, গণতান্ত্রিক উত্তরণের জন্য যে সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে তা বাস্তবায়নের মধ্য দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ। এদিকে দেশকে দুর্নীতিমুক্ত করতে পিআর পদ্ধতির বিকল্প নেই। ইসলামী আন্দোলনের বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলছেন, বাংলাদেশকে দুর্নীতি, চাঁদাবাজি ও টেন্ডারবাজি মুক্ত করতে হলে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ভিত্তিক পিআর নির্বাচন পদ্ধতির চালুর কোনো বিকল্প নেই। প্রয়োজনীয় সংস্কার, গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বৃহস্পতিবার দুপুরে ফিরোজপুরে এক মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন, বাংলাদেশের 18 কোটি মানুষ গত 16 বছরের সন্ত্রাস, দুর্নীতি, গুম খুন, স্বৈরাচার, ফ্যাসিস্ট ও বিভিন্ন অপসংস্কৃতির গ্লানি থেকে মুক্তি চায়। ইসলামী আন্দোলনের ফিরোজপুর শাখার বিভিন্ন নেতৃত্ববৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।
আমির রেজাউল করিম এসময় আরও বলেন, 24 গণ অভ্যুত্থানের পর দেশের মানুষ একটি সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছে। স্বাধীনতা পরবর্তী যারাই ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল তারা জনগণকে হতাশ করেছে চরমভাবে। মানব রচিত মতবাদের মাধ্যমে এই স্বপ্ন সম্ভব নয়। তাই স্বাধীনতাকামী মুক্তিকামী মানুষকে ইসলামের পতাকা তলে সমবেত হতে হবে। একজন সচেতন মুসলমান ইসলামকে অপেক্ষা করে মানব রচিত মতবাদে বিশ্বাসী হতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ সবাইকে সে আহ্বান জানাচ্ছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন, দিল্লিতে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়ে পিছু হটল আওয়ামী লীগ। ভারতের রাজধানী দিল্লিতে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়ে শেষ পর্যন্ত স্থগিত করেছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা ও সাবেক মন্ত্রীরা। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের গণহত্যা বিষয়ে কথা বলতে বুধবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা ও সাবেক মন্ত্রীরা। তবে অনুষ্ঠানের ঠিক আগ মুহূর্তে তা স্থগিত করা হয়। বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ নামে একটি অস্তিত্বহীন সংগঠনের ব্যানারে স্থানীয় সময় বিকাল 5:30টায় সংবাদ সম্মেলনের আয়োজনের কথা ছিল। এ আয়োজক মোহাম্মদ আলী সিদ্দিকী, যিনি নিজেকে ওই সংগঠনের যুক্তরাষ্ট্র শাখার মহাসচিব হিসেবে দাবি করেন। আয়োজকরা জানিয়েছিল, সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা ও মন্ত্রীরা গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতা ও দেশের গণহত্যার প্রসঙ্গে বক্তব্য দেবেন। তবে সাংবাদিকরা সমালোচনায় জড়ো হওয়ার পর সিদ্দিকী এক বিবৃতিতে জানান, ঢাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের সম্মানে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। ওই দুর্ঘটনায় 35 জনের বেশি মানুষ, যাদের বেশিরভাগই শিশু, প্রাণ হারান। প্রায় 170 জন আহত হন। জানা গেছে, গত কয়েকদিনে আওয়ামী লীগের একাধিক সাবেক নেতা যেমন উবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ, মহিবুল হাসান চৌধুরী নৌফেল দিল্লি সফর করেছেন। তাদের কয়েকজনের এই সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল। সংবাদ সম্মেলনের আয়োজক মোহাম্মদ আলী সিদ্দিকী বলেন, এই গভীর শোকাবহ পরিস্থিতিতে এবং নিহতদের পরিবারের প্রতি সম্মান দেখিয়ে আমরা সংবাদ সম্মেলন স্থগিত করার কঠিন সিদ্ধান্ত নিয়েছি। অনুষ্ঠানটি পরবর্তী সময়ে নতুন তারিখে অনুষ্ঠিত হবে। এদিকে দিল্লিতে কূটনৈতিক সূত্রগুলো জানায়, এই সম্মেলন নিয়ে বাংলাদেশ সরকার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে উদ্বেগ জানিয়েছিল। বিশেষ করে আগামী 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের 1 বছর পূর্ণ হওয়ার পরিপ্রেক্ষিতে প্রতিবেশী দেশের মাটিতে এমন একটি বিতর্কিত অনুষ্ঠান প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চলমান প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করা হয়। ভারতের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য এখনও পাওয়া যায়নি।